চাকরি চাই, চাকরি দাও। গত কয়েক বছরে এই স্লোগান কতবার শুনেছে বলুন তো বাংলা? এই শহরে এই ধর্মতলা আজ ধর্নাতলার রূপ নিয়েছে, কিন্তু কেন? মূলে সেই নিয়োগ দুর্নীতি যার শুরু আছে, কিন্তু শেষ কোথায় আজও তল পাওয়া যায়নি। আর এর মধ্যে এবার আর এক ধাক্কা, নাকি বলবো বিতর্কের আরো এক সুনামি। হাইকোর্টের নির্দেশে চাকরি হারার সংখ্যা প্রায় 26,000। এরা কি সবাই দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন? টাকা দিয়ে শিক্ষক কিংবা শিক্ষাকর্মীর পদ কিনে নেন? উত্তরটা হলো না। কিন্তু এক ধাক্কায় যোগ্য অযোগ্য সবই যে মিলেমিশে একাকার। বিচারপতিদের কলমের এক আঁচড়ে সাধের চাকরি হারিয়ে ফেলেছেন 25,753 জন। কি দাঁড়ালো তাহলে? এক দল এতদিন হকের চাকরি চাই, আর কত লড়তে হবে এসব প্রশ্ন তুলে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। অভিযোগ ছিল অযোগ্যরা তাদের অধিকার কেড়ে টাকা আর ক্ষমতার জোরে চাকরি করছে স্কুলে স্কুলে। কত লড়াই, কত মামলা, আর তার ফল নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল। আর সেই সঙ্গে আরো এক দল এবার পথে। প্রশ্নটাই যে একেবারে আলাদা তারা তো যোগ্য হয়েও কেন হারাতে হলো তাহলে চাকরি? তারা জবাব চান এবার। 5,000 বা 4,000 যা হয়েছে যাই না, তার জন্য 19,000-এর কোনো দোষ নেই। যেখানে আমাদের বিচার ব্যবস্থায় বলা হয় যে 5জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধী সাজা না পাক। এখানে 19,000 নিরপরাধী শাস্তি পাবে। বিচারপতিরা যতবার এসএসসি কমিশনকে চেয়েছে হলফনামা জমা করে, এসএসসির দোষে আজকে পথে বসতে বাধ্য হয়েছে। সুপ্রিম কোর্টে একরকম হলফনামা দিচ্ছে, একক বেঞ্চে একরকম হলফনামা দিচ্ছে, আবার এখানে কি করছে ডিভিশন বেঞ্চে আলাদা হলফনামা দিচ্ছে। এটা সরকারের পুরো সদিচ্ছার অভাব হয়েছে, যাতে সবাইকে পথে বসতে হয়। আমার কাছে আমার ওয়েমার শিটটা পর্যন্ত আছে, তাহলে আমি জানি আমি কত পেয়েছি, এবং আমার সঙ্গে আমার যারা যতজন রয়েছে, মানে পুরো পশ্চিমবঙ্গবাসী এবং পুরো পৃথিবী সবাই জানছে আমি কত নাম্বার পেয়েছি। অতএব আমি কেন এই অন্যায় শিকার হব? আমাদের যোগ্যতা প্রমাণ দিয়ে আমরা এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও আমরা কোনো কারচুপির সঙ্গে যুক্ত নই, এটা আমরা চিৎকার করে বলতে পারি। আমাদের সোশ্যাল হ্যারাসমেন্ট হচ্ছে, ঠিক আছে, আমরা কিন্তু অসম্ভব মানসিক যন্ত্রণায় আছি। আমরা যোগ্যভাবে চাকরি পেয়েছি, তা সত্ত্বেও আমাদেরকে এইভাবে বঞ্চিত করা হলো। আমরা আজকে চাকরি হারিয়ে পথে বসেছি। আমরা এটা মেনে নিতে পারছি না, কারণ 19,000কে সৎকে বলি দিয়ে 5,000 অসৎকে বাঁচানোর জন্য এটা কোনো জায়গা থেকে মেনে নেওয়া যায় না। বিচারপতির রায়ে বলেছেন যে কিছু জনকে বেতন ফেরত দিতে হবে, তাহলে এটা বোঝা যাচ্ছে যারা দোষী তাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা বলেছে। যেখানে যোগ্য অযোগ্য পার্থক্যটা নির্ধারণ করা হচ্ছে, সেখানে যোগ্যদের কেন অযোগ্যদের সাথে মিশিয়ে দেওয়া হলো? যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিশিয়ে দেওয়া মানে তেলে জলে কোনোদিন কি মিশ খায়? দুর্নীতি না করেও কতজনের গায়ে এখন দুর্নীতির কালি, দোষ না করেও দোষী, সাজা পর্যন্ত হয়ে গেল। কিন্তু কেন? সেটাই তো বুঝে উঠতে পারছেন না এরা। নিয়োগের ছত্রে দুর্নীতি, অভিযোগের পাহাড়, আর এদিকে কোর্ট বলছে 16-র ওই নিয়োগে কম বেশি 17 রকমের বেনিয়ম হয়েছিল, যার কোপ এসে পড়েছে আজ সবার ওপর। এর আগেও শুনানিতে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে বারবার রাজ্য সরকার এবং এসএসসিকে জিজ্ঞাসা করা হয়েছিল কারা যোগ্য, কারা সঠিক পথে চাকরি পেয়েছিলেন। কিন্তু হিসেব কোথায়? আদালতে তা জমা দিতে পারেনি রাজ্য বা এসএসসি। তার ওপর আবার সুপার নিউমেরিক পোস্টেও প্রচুর বেআইনি চাকরি। সে কারণেই 2016-র গোটা প্যানেলই বাতিল করতে বাধ্য হচ্ছি বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। টাকা ফেরাতে হবে বেআইনিভাবে চাকরি প্রাপকদের। বেতন প্লাস সুদ 12% করে, তাও 4 সপ্তাহের মধ্যে। এটা কি আদৌ সম্ভব? প্রশ্ন অনেক এমন, কিন্তু উত্তর নেই। আর এসবের ওপর আবার রাজনৈতিক তরজা রয়েছে। বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা 8 বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও, সুদ সহ। পারে তারা দিতে? তাদের অপরাধ কি তারা জানলো না? नौकरियां हाई कोर्ट ने सस्पेंड कर दी। क्यों करी? 10 लाख 15 लाख नौकरी के लिए रिश्वत लेते थे। माताओं बहनों, आपके पास आपके भाई बेटों को नौकरी दिलाने के लिए 15 लाख रुपया है क्या? नहीं है। तो उनको नौकरी कैसे मिलेगी? उनके एक मंत्री के घर से
51 करोड़ रुपया केस निकली, 51 करोड़ रुपया। पार्थ चैटर्जी आज जेल में बैठे हैं, मगर ममता जी अभी भी उसको सस्पेंड नहीं करती है। এত কাণ্ড, এত চাপান উত্তর, তার মধ্যেও কিন্তু সামনে আসছে একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য। যেমন দুর্নীতির শিকড় যে কত গভীর বোঝা যাচ্ছে তাতে। এক কথায় অবিশ্বাস্য সব ব্যাপার স্যাপার। যেমন ধরুন, জানা যাচ্ছে, কি জানা যাচ্ছে, অষ্টম দফার কাউন্সেলিং পুরোটাই হয়েছিল প্যানেলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পর। রাতের অন্ধকারে মোবাইলে গিয়েছিল নিয়োগের SMS, এমনটাই অভিযোগ। গ্রুপ ডির প্রায় 45% চাকরিতেই দুর্নীতির অভিযোগ উঠেছে। গ্রুপ সির ক্ষেত্রে অভিযোগ প্রায় 38.5% চাকরিতে দুর্নীতি হয়েছে। নবম, দশম বা একাদশ, দ্বাদশ সব ক্ষেত্রেই বড় সড় কেলেঙ্কারির ছায়া। বুঝতেই পারছেন কত দূর ছড়িয়ে এই দুর্নীতি নামক ভাইরাসের পরিধি। রোগ জটিল, সারছে না কিছুতেই। কড়া দাওয়াই দিতে তৎপর হয়েছে আদালত, কিন্তু তাতে কোপ গিয়ে পড়ল সবার ওপর, মানে আরেক মহাসংকট। জানিয়ে রাজনৈতিক দড়ি টানাটানিও এই মুহূর্তে চরমে। মুড়ি এবং মুরগি আলাদা করা যায়নি, যে কারণে আদালত বাধ্য হয়েছে মমতা ব্যানার্জির এই চক্রান্তে। মমতা ব্যানার্জি এটা করতে দেননি। আদালত অনেকবার আদেশ দিয়েছিল এমন কিছু কিছু তথ্য আমাদেরকে দাও, সেগুলো তারা দেননি, যে কারণে মমতা ব্যানার্জি সম্পূর্ণত দায়ী এই এতজনের চাকরি চলে যাওয়ার ব্যাপারে। তাদের ক্ষেত্রে আমি বলবো যে মমতা ব্যানার্জির এবং মমতা ব্যানার্জির ভাইপো ব্যানার্জি কোমরে দড়িয়ে দিয়ে প্রকাশ্য রাস্তায় নিয়ে আসুন। তাদের ব্যক্তিগত সম্পত্তি থাকে, তাদের কোটি কোটি টাকা, কোটি কোটি ডলারের সম্পত্তি তারা পশ্চিমবঙ্গ থেকে শোষণ করেছে। তাদের ব্যক্তিগত সম্পত্তি থেকে এই টাকা আদায় করুন এবং করে যেখানে ফেরত দেবো সেখানে ফেরত দিন। ভোট চলাকালীন এই স্পর্শকাতর সময়ে ইচ্ছাকৃতভাবে জট পাকিয়ে একটি ইস্যু তৈরি করার জন্য পরিস্থিতিটা এই দিকে ঠেলে দেওয়া হলো। যেখানে বিজেপির কোনো নেতা বলেন যে আগামী সপ্তাহের শুরুতে ধামাকা হবে আর তারপর কোর্টের রায় হয়, তাহলে হয় বিজেপি অফিস থেকে কোর্টের রায়টা হয়ে এসছে, অথবা কোর্টের রায়টা টাইপ করার সময় বিজেপির সঙ্গে কথা বলা হয়েছে।